আচ্ছা, আগের দিন আমরা ক্লাস 8 আমরা তাপের চ্যাপ্টারটা শুরু করেছিলাম। আজকে আমরা তার পরেরটুকু আমরা পড়ব, যেখানে আমাদের অবস্থার পরিবর্তনটা পড়তে হবে। অবস্থার পরিবর্তন বলতে একটা পদার্থ যে যে অবস্থায় থাকতে পারে সেইটা আমাদের দেখতে হবে। এটা তাপের আগের চ্যাপ্টারের পরেরটুকু। আমি আশা করি আগের দিনে তোমরা চ্যাপ্টার বুঝেছিলে। বাড়িতে যদি পড়ে থাকো তাহলে বুঝবে, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবে, সে প্রশ্নগুলো আমি তোমাদের উত্তর বুঝিয়ে দেবো। নিচে কমেন্ট সেকশানে দরকার হলে প্রশ্ন করবে। এখন অবস্থার পরিবর্তন পড়তে গেলে আমাদের আগে জানতে হবে যে পদার্থের কত রকমের অবস্থা হয়। সাধারণত পদার্থ 3 রকম অবস্থায় থাকে। সাধারণত পদার্থের 3 রকম অবস্থা হয়। এবার যদি আমরা দেখি সেই অবস্থাগুলো কী কী। এক হচ্ছে পদার্থ কঠিন অবস্থায় থাকতে পারে, পদার্থ তরল অবস্থায় থাকতে পারে, পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। তাহলে পদার্থের এই 3 রকম অবস্থা হয়, কঠিন, তরল ও গ্যাসীয়। এছাড়াও পদার্থের আরও অতি তরল অবস্থা বা প্লাজমা অবস্থা এরকম কিছু থাকে, সেগুলো আমাদের এখন না জানলেও হবে, আর উঁচু ক্লাসে উঠে আমাদের সেগুলো বুঝতে হবে। এই যে পদার্থের 3 রকম অবস্থা পাওয়া যায়, এই অবস্থার, এটা হচ্ছে পদার্থের অবস্থা 3 রকমের। এই অবস্থার পরিবর্তন বলতে বোঝায় কোনো পদার্থ কঠিন থেকে তরল হলো, তরল থেকে গ্যাসীয় হলো, এটাকে বলে অবস্থার পরিবর্তন। অথবা সেই পদার্থটা গ্যাসীয় থেকে তরল হলো, তরল থেকে কঠিন হলো। দেখা গেছে তুমি যদি কোনো কঠিন পদার্থে তাপ দাও তাহলে সে তরল হয়ে যাবে, তরল অবস্থায় পরিণত হবে। একই রকমভাবে তরল পদার্থকে যদি আবার তাপ দাও তাহলে সেটা গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। উল্টো দিক থেকে যদি আমরা ভাবি, কোনো গ্যাসীয় অবস্থা থেকে যদি আমি তাপ বর্জন করি বা তাপ নিষ্কাশন করে নিই, তাহলে সেই পদার্থটা তরল হবে। তরল পদার্থটা থেকে যদি আমি তাপ বর্জন করে নিই বা তাপ নিষ্কাশন করে নিই তাহলে সেটা কঠিন হবে। অতএব আমরা বুঝতে পারছি যে একটা পদার্থের যে 3 রকম অবস্থা আছে, সেই 3 রকম অবস্থার পরিবর্তন আমরা ঘটাতে পারি যদি আমরা পদার্থটায় তাপ প্রয়োগ করি। যেমন ধরো, তোমরা দেখেছো বরফ একটা কঠিন পদার্থ, বাড়িতে সবাই দেখেছো। বরফকে যদি তুমি উত্তপ্ত করো তাহলে বরফ কিসে পরিণত হবে? জলে পরিণত হবে। জল হচ্ছে তরল পদার্থ। আবার সেই জলকে যদি তুমি আরও উত্তপ্ত করো, গ্যাসের উপরে রেখে ধরো আরও তাপ দিচ্ছ, তাহলে তাপ প্রয়োগ করতে করতে একসময় সেই জল বাষ্প হয়ে জলীয় বাষ্পর আকারেও বেরিয়ে আসবে। জলীয় বাষ্পর অবস্থা তৈরি হবে, হয়ে আস্তে আস্তে বাতাসে মিশে যাবে। তার মানে জলের 3টে অবস্থা আমরা বুঝতে পারছি। কঠিন অবস্থায় জল বরফ হিসাবে থাকে, তাকে তাপ দিলে তরল হয়, তখন আমরা জল বলি। তাকেও আমরা তাপ দিলে জলীয় বাষ্প হয়, সেটাকে আমরা গ্যাসীয় অবস্থা বলি। একই রকমভাবে তুমি যদি জলীয় বাষ্পকে নিয়ে ঠান্ডা করো তাহলে ওটা প্রথমে দেখবে জল হয়ে গেল। এবার সেই জলকে যদি আরও ঠান্ডা করো, ধরো ফ্রিজের মধ্যে রেখে, ডিপ ফ্রিজে রেখে দিলে, তাহলে সেই জল আরও ঠান্ডা হয়ে বরফে পরিণত হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে একটা পদার্থ তার কঠিন, তরল আর এই গ্যাসীয় অবস্থার 3টে যে অবস্থা পাই, এদের মধ্যে মূল তফাৎ হচ্ছে কোনোটায় তাপ বেশি থাকে, কোনোটায় তাপ কম থাকে। কোনোটা তাপ শোষণ করে অবস্থার পরিবর্তন হয় এক অবস্থা থেকে অন্য অবস্থায়, আর কোনোটা তাপ বর্জন করে এক অবস্থা থেকে অন্য অবস্থায় যায়। সুতরাং আমরা বলতে পারি যে পদার্থের যে অবস্থার পরিবর্তন, এটা সম্পূর্ণ ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন মানে
পদার্থটার কোনো পরিবর্তন হয় না, শুধু তার অবস্থার পরিবর্তন হয়। জিনিসটা জলই থাকছে, কখনো বরফ হয়ে যাচ্ছে, কখনো সেটা গ্যাসীয় অবস্থায় জলীয় বাষ্প হচ্ছে। অধিকাংশ পদার্থ, প্রায় সব পদার্থই তুমি বলতে পারো এরকম তিনটে অবস্থার মধ্যে থাকে। তো তোমাকে বা তোমাদের আমি প্রশ্ন রাখলাম যে কোনো পদার্থ কি এরকম হতে পারে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় হলো? হ্যাঁ, এরকম হতে পারে। এইটুকু আমি শুধু বলে দিচ্ছি, উদাহরণ তোমরা দেখেছো যে কিছু কিছু পদার্থ এরকম আছে যারা সরাসরি কঠিন থেকে গ্যাসে পরিণত হয়, তরলে আর আসে না। যেরকম আমাদের বাড়িতেই আমরা দেখেছি, কর্পূর দেখেছি, ন্যাপথলিন দেখেছি, নিশাদল দেখেছি, আয়োডিন দেখেছি। এই পদার্থগুলো কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হয়, মাঝখানে তরলে আর আসে না, তরল অবস্থাটা এদের আর আসে না। এই রকম যদি পরিবর্তন হয়, ধরো কখনো তোমাকে বললো একটা পদার্থ সরাসরি কঠিন থেকে গ্যাসীয় অবস্থা হলো, তাহলে এই কঠিন পদার্থের এই রকম পরিবর্তনের অবস্থার পরিবর্তনকে তুমি কি বলবে? তখন তোমার উত্তর হবে সেটাকে বলে ঊর্ধ্বপাতন। তাহলে ঊর্ধ্বপাতন থেকে সরাসরি কঠিন গ্যাসীয় পদার্থে পরিণত হয়। যেরকম কর্পূর আছে, আমরা আমাদের চারিদিকে দেখি, ন্যাপথলিন আছে, নিশাদল আছে। কখনো যদি প্রশ্ন করে তাহলে যেন দিতে পারে, একটু এক্সট্রা জানলে তো অসুবিধার কিছু নেই। তাহলে এই হচ্ছে পদার্থের অবস্থা। পদার্থ তিন রকম অবস্থায় আসে বা তিন রকম অবস্থায় পরিণত হয়। এই তিন রকম অবস্থা যে আমরা পাই সেটা শুধুমাত্র তাপমাত্রা বা উষ্ণতা বাইরে থেকে তাপ প্রয়োগ করলেই হয়। কঠিন থেকে তরল হয়, তরল থেকে গ্যাসীয় পদার্থ হয়। এবার এই যে কঠিন থেকে তরল হলো, একটা পদার্থ কঠিন থেকে যে তরল হলো, এই পদ্ধতিটাকে বলো গলন। অর্থাৎ তাপ প্রয়োগ করে যদি তুমি একটা কঠিনকে তাপ প্রয়োগ করো, তাহলে ওর উষ্ণতা বাড়তে থাকবে। উষ্ণতা বাড়তে বাড়তে একটা বিশেষ উষ্ণতা আসবে, যে উষ্ণতায় কঠিনটা তরলে পরিণত হয়ে যাবে। অর্থাৎ তখন আমরা বলবো যে ওই নির্দিষ্ট উষ্ণতায় তাপ যখন আমরা প্রয়োগ করছি, তখন ওই কঠিন পদার্থটা তরলে রূপান্তরিত হচ্ছে, আর এই ঘটনাকে গলন বলে। তার মানে আমরা বুঝতে পারি যে কোনো পদার্থকে যদি আমরা কঠিন পদার্থকে তাপ দিই, তাহলে সেটার গলন হয়। খেয়াল যেটা তোমার রাখতে হবে যে যখন কঠিন থেকে তরলে পরিণত হয়, তখন কিন্তু উষ্ণতার পরিবর্তন হয় না, পদার্থটার উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তুমি ধরো বরফ নিয়েছো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, তুমি একে ধরো তাপ দিচ্ছ, এটা জল হলো। যতক্ষণ এই সমগ্র বরফটা গলে জলে পরিণত হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এর উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। যখন পুরোটা জল হয়ে গেল, তারপরেও যদি তুমি তাপ দাও, তখন উষ্ণতা বৃদ্ধি পাবে। তাহলে তোমার মাথায় রাখতে হবে যে গলনের সময় সমগ্র পদার্থটুকু গলে না যাওয়া পর্যন্ত পদার্থটির উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। এটা সবসময় খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যখন পুরোটা গলে গেল, তারপরেও যদি তুমি ওকে তাপ দাও, তাহলে ওর উষ্ণতা বাড়তে থাকবে। এবার বেশিরভাগ কঠিন পদার্থকেই তাপ দিলে সেটা গলে তরলে পরিণত হয়। দুই একটা ওই আমরা দেখেছি আগে, কর্পূর টর্পূর, ওগুলো বাদ দিলে, কর্পূর, নিশাদল, এরকম কিছু আছে যা তোমাদের বলেছি, ওগুলো তরল হয় না, ওগুলো কঠিন থেকে গ্যাস হয়। কিন্তু অধিকাংশ কঠিন পদার্থ, সেটাকে তুমি যদি তাপ দাও, তাহলে সেটা কঠিন থেকে তরলে পরিণত হবে। এবং এই পরিণত হওয়ার সময় পর্যন্ত আমি লিখে দিয়েছি, তুমি এখানে বোর্ডে দেখবে, বাড়িতেও পড়ে নেবে, বুঝে নেবে যে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যতক্ষণ গলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বরফ ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই থাকবে, সমগ্র বরফটা যতক্ষণ না গলে জলে পরিণত হচ্ছে। এবার এক এক ধরনের কঠিন পদার্থের এক এক উষ্ণতায় এই গলন হয়। নিশ্চয়ই বরফ যে উষ্ণতায় গলে, লোহা সেই উষ্ণতায় গলবে না। তাহলে প্রত্যেকটা পদার্থের একটা নির্দিষ্ট উষ্ণতা আছে, যে উষ্ণতায় পদার্থটা গলে যায়, সেই উষ্ণতাটাকে বলা হয় তার গলনাঙ্ক। তাহলে গলনাঙ্ক মানে যে উষ্ণতায় কোনো কঠিন পদার্থ সম্পূর্ণ গলে যায়,
যতক্ষণ এবং এই সমগ্র পদ্ধতিতে গলন পদ্ধতি চলাকালীন সেই কঠিন পদার্থটা যতক্ষণ না সম্পূর্ণ তরলে পরিণত হচ্ছে, তার উষ্ণতার পরিবর্তন হয় না, সেই উষ্ণতাকে ওই নির্দিষ্ট পদার্থের গলনাঙ্ক বলে। আমরা দেখেছি মোমকে তাপ দিলে মোম গলে তরল হয়ে যায়, বরফকে তাপ দিলে বরফ গলে জলে পরিণত হয়। আবার আমরা এটাও দেখেছি যে তুমি যদি জল ফ্রিজের মধ্যে রাখো তাহলে জল জমে বরফে পরিণত হয়, অথবা তুমি যদি গলিত মোম রেখে দাও তাহলে এটাও জমে কঠিন মোমে পরিণত হয়। তাহলে এই যে তরল থেকে কঠিন হচ্ছে, তাহলে এটাও একটা অবস্থার পরিবর্তন। যে একটা তরল পদার্থকে যদি আমরা তরল অবস্থায় রেখে দিই, ধরো মোমকে যদি আমি তরল অবস্থায় রেখে দিই, কিছুক্ষণ পরে মোমটা জমে শক্ত হয়ে যাচ্ছে, বা আমি যদি জল ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে জলটা জমে বরফে পরিণত হচ্ছে। এই যে ঘটনা, যখন তরল পদার্থ জমে কঠিন হয় তখন তরল পদার্থটা তাপ ছেড়ে দেয়। আমরা প্রথমেই দেখেছিলাম যে তরল পদার্থ তাপ যদি ছেড়ে দেয় তাহলে সে কঠিনে পরিণত হয়। তাহলে তাপ বর্জন করে একটা তরল পদার্থ কঠিনে পরিণত হয়, এই ঘটনাকে বলে কঠিনীভবন। তাহলে আমরা গলনের সাথে সাথে তার উল্টোটা পেলাম, সেটা হচ্ছে কঠিনীভবন। কঠিনীভবনে কি হয় না, তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হয় তাপ বর্জন করে, অবশ্যই তাপ বর্জন করে। এটাও একটা অবস্থার পরিবর্তন। খেয়াল রাখবে, অবস্থার পরিবর্তন যখন হবে কোনো দিন উষ্ণতার পরিবর্তন হবে না। অর্থাৎ তরলটা যে উষ্ণতায় আছে ওটা তরলটা ধরো T°C আছে, যতক্ষণ না সমগ্র তরল জমে কঠিন হচ্ছে ততক্ষণ ওর উষ্ণতা T°C থাকবে। তার মানে অবস্থার পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে যে যখনই অবস্থার পরিবর্তন হয় তখন উষ্ণতার পরিবর্তন হয় না। তার মানে তুমি যদি তাপ দাও, পদার্থটাকে বাইরে থেকে তাপ দাও বা পদার্থটা থেকে যদি তাপ নিয়ে নাও, মানে তাপ যদি পদার্থটা বর্জন করে, উষ্ণতা তো বৃদ্ধি বা হ্রাস পাওয়ার কথা। অবস্থার পরিবর্তন যখন হবে তখন উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস কোনোটাই হবে না। তাহলে এবার যেরকম গলনাঙ্ক পেয়েছ সেরকম এই যখন কঠিন হয় তখন সমস্ত কঠিন পদার্থ দেখা গেছে যে একটা নির্দিষ্ট উষ্ণতায় সমস্ত তরল পদার্থ একটা নির্দিষ্ট উষ্ণতায় তারা জমে কঠিনে পরিণত হয়, সেই উষ্ণতাটাকে বলে তার হিমাঙ্ক। তাহলে গলনাঙ্কের ঠিক উল্টো কথাটা আমরা কি বলতে পারি, হিমাঙ্ক। হিমাঙ্ক মানে যে উষ্ণতায় একটা তরল জমে কঠিনে পরিণত হচ্ছে সেই উষ্ণতাটাকে বলে তার হিমাঙ্ক। প্রত্যেকটা পদার্থের একটা যেরকম নির্দিষ্ট গলনাঙ্ক থাকে সেরকম নির্দিষ্ট হিমাঙ্ক থাকে। অর্থাৎ সমস্ত তরল পদার্থ একটা ভিন্ন ভিন্ন উষ্ণতায় ভিন্ন ভিন্ন তরল পদার্থ জমে কঠিনে পরিণত হয়। সেই যে নির্দিষ্ট উষ্ণতা, যে উষ্ণতায় তরল পদার্থটা কঠিনে পরিণত হয় সেই উষ্ণতাটাকে বলা হয় ওই তরল পদার্থের হিমাঙ্ক। আবার মনে রাখতে হবে যে হিমাঙ্ক মানে হিমাঙ্কে অর্থাৎ একটা তরল পদার্থ যখন কঠিনে পরিণত হচ্ছে, অবস্থার পরিবর্তন যখন তার কঠিন হচ্ছে তখন কিন্তু উষ্ণতার পরিবর্তন হয় না। তাহলে দেখা গেছে যে একটা পদার্থের যা গলনাঙ্ক হয় সেটাই আবার তার হিমাঙ্ক হয়। যেরকম তুমি জানো বরফ 0°C বরফ হয়, বরফ যখন জলে পরিণত হয় জলও 0°C থাকে। তার মানে বরফের গলনাঙ্ক অর্থাৎ কোন উষ্ণতায় বরফ গলে সেটা হচ্ছে বরফের গলনাঙ্ক, সেটা কত, 0°C। কোন উষ্ণতায় জল জমে বরফ হয়, 0°C। তাহলে জলের হিমাঙ্ক কত, 0°C। তাহলে পদার্থের যেটা গলনাঙ্ক হয়, কঠিন পদার্থের যেটা গলনাঙ্ক হয় সেটাই ওই কঠিন পদার্থটার যে তরল তার হিমাঙ্কে পরিণত হয়। তো তুমি তোমার বইতে দেখবে বিভিন্ন পদার্থের গলনাঙ্ক আর হিমাঙ্ক দেওয়া আছে, দেখবে দুটোই সবসময় সমান হয়। মানে কঠিনটা যখন গলে তরলে পরিণত হয় যে উষ্ণতায়, তরলটাও ঠিক সেই উষ্ণতাতেই জমে কঠিনে পরিণত হয়। শুধু তফাৎটা হচ্ছে কঠিন তরলে পরিণত হওয়ার সময় বাইরে থেকে তাপ নেয়, তরল কঠিনে পরিণত হওয়ার সময় তাপ ছেড়ে দেয়। এবার এমন কিছু পদার্থ আছে যে পদার্থগুলোর কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই। এরকম উদাহরণ তোমাকে চাইতে পারে যে এমন কোনো পদার্থ কি আছে যাদের নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই? হ্যাঁ আছে। যেরকম ধরো প্লাস্টিক,
তুমি প্লাস্টিককে যখনই আগুনের সামনে ধরবো গলতে শুরু করে দেবো, যত কোনো নির্দিষ্ট উষ্ণতা লাগে না। মোম, কাঁচ, তারপরে ধরো নির্দিষ্ট নেই এরকম, মানে এদের সাধারণত বলে অনিয়তকার পদার্থ, মানে পিচ, রাস্তার যে পিচ আছে এদের অনিয়তকার পদার্থ বলে। যদি বলে এদের কি পদার্থ বলে, অনিয়তকার পদার্থ বলে। অনিয়তকার পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না, অর্থাৎ এরা কোনো নির্দিষ্ট উষ্ণতায় গলে না বা নির্দিষ্ট উষ্ণতায় জমে কঠিনে পরিণত হয় না। এবার আমাদের এটা গেল গলনাঙ্ক কি, হিমাঙ্ক কি, গলন কাকে বলে, কঠিনীভবন কাকে বলে। এবার আমাদের একটা নতুন রাশি জানতে হবে, ঘনত্ব। ঘনত্ব কাকে বলে? কোনো নির্দিষ্ট ভরের কোনো পদার্থকে তার আয়তন দিয়ে তুমি যদি ভাগ করো, যে ভাগফলটা পাবে সেটা হচ্ছে তার ঘনত্ব। তার মানে আমরা বলতে পারি কোনো পদার্থের একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। খুব ইম্পর্টেন্ট, ঘনত্ব মনে রাখবে সবসময় কি, ভর বাই আয়তন। ধরো তুমি একটা পদার্থ নিলে, আমি যদি ঘনত্বকে ডি বলি, একটা পদার্থের ভর যদি এম বলি, তার আয়তন যদি ভি বলি, তাহলে এই এমকে ভি দিয়ে ওই পদার্থটা, যে নির্দিষ্ট ভরের পদার্থ নিয়েছো, তো তুমি একটা বরফ নিয়েছো, বরফ ধরো তার বরফটা নিয়েছো 20 গ্রাম, ধরো সেই 20 গ্রাম বরফটা তার যে আয়তন, যেহেতু এটা একটা ঘনকাকার, তার আয়তন তুমি পেলে ধরো 10 সিসি, তাহলে তুমি বলবে যে তার ঘনত্ব হচ্ছে 2 গ্রাম পার সিসি। অর্থাৎ একক ভরের আয়তন মানে 1 সিসি, 1 সেন্টিমিটার কিউবের আয়তন হচ্ছে 2 গ্রাম। ঘনত্ব আমরা কী করে পাই? কোনো পদার্থকে তার যে ভর, সেই ভরের পদার্থের যে আয়তন হয়, সেই আয়তন দিয়ে ভাগ করলে আমরা তার ঘনত্ব পাই। ঘনত্বটা তোমার এখানে লাগবে, তার কারণ গলনের সময় বা কঠিনীভবনের সময় আয়তনের পরিবর্তন হয়। তাহলে আমাদের পরের পার্ট যেটা, সেটা হচ্ছে গলনে বা ও কঠিনীভবনে আয়তনের পরিবর্তন। এবার এটা আমরা বুঝি কী করে? ধরো এই একটা পাত্র আছে, এটার মধ্যে ধরো তুমি নিয়েছো মোম, আর এই একটা পাত্র আছে, এর মধ্যে নিয়েছো ধরো জল। প্রথমে নাওনি, প্রথমে মোমটা কঠিন অবস্থায় নিয়েছো, আর এখানে বরফ নিয়েছো দুটো পাত্রের মধ্যে। গরম করলে মোম গলে গেল, বরফও গলে গেল। মোম গলে গলিত মোম তৈরি হলো, আর বরফ গলে জল তৈরি হলো। এইবার এই তরল অবস্থার মধ্যে তুমি এখানে একটা মোমের টুকরো দিলে, তাহলে তুমি বাইরে থেকে একটা কঠিন মোম যোগ করলে, দেখবে মোমের টুকরোটা নিচে চলে আসবে, আর এখান থেকে তুমি একটা কঠিন বরফ যোগ করলে, তুমি দেখবে বরফটা ভাসছে, পুরো জলের মধ্যে ডুবছে না। এর থেকে আমরা কি বুঝতে পারছি? এর থেকে আমরা বুঝতে পারছি যে কঠিন মোম যেটা নিয়েছো তার ঘনত্ব তরল মোমের থেকে বেশি, তাই সে নিচে চলে এসছে। কঠিন বরফ যেটা নিয়েছো তার ঘনত্ব জলের থেকে কম, সেই জন্য এটা জলের উপরে ডোবেনি, ভেসে আছে, কারণ জল বরফটার থেকে বেশি ঘন, তাই ওকে ডুবতে দিচ্ছে না। তাহলে আমরা এই এক্সপেরিমেন্টটা থেকে আমরা বুঝতে পারছি যে এরকম হতে পারে কোনো কঠিন পদার্থ, সেটাকে যদি তুমি তরলে পরিণত করো, তাহলে কঠিনের থেকে তরল কম ঘন হতে পারে, সেক্ষেত্রে কঠিনটা ডুবে যাবে। আর সেই কঠিন পদার্থটা থেকে যদি তার তরল অবস্থাটা বেশি ঘন হয়, তাহলে কঠিন পদার্থটাকে ভাসিয়ে রাখবে। এবার এই দুটো থেকে আমরা কি বলতে পারি? আমরা জানি ঘনত্ব কি, ভর বাই আয়তন। তাহলে মোমের ক্ষেত্রে যখন কঠিন মোমটাকে তুমি গলিয়েছো, দেখা যাচ্ছে তার মধ্যে মোমের টুকরো দিলে মোমটা ডুবে যাচ্ছে, তার মানে তরল মোমের থেকে কঠিন মোমের ঘনত্ব বেশি,
তার মানে মোমের ঘনত্ব বেশি মানে এটা কখন বাড়বে, যখন এইটা কম হবে, কারণ এটা তো নির্দিষ্ট, ভরটা তো নির্দিষ্ট। তাই আয়তন যদি কারো বেশি হয় তাহলে তার ঘনত্ব কমে যায়, আর আয়তন যদি কারো কম হয় তাহলে তার ঘনত্ব বেশি হয়। তাহলে তার মানে আমরা বুঝতে পারছি মোমকে যখন আমরা গলিয়েছিলাম তখন তার আয়তন বৃদ্ধি পেয়েছিল। আয়তন বৃদ্ধি পাওয়ার জন্য এই রাশিটা বড় হয়ে গেছে, এটা নির্দিষ্ট আছে, তাই ঘনত্বটা কমে গেছে। ঘনত্ব কমে যাওয়ার জন্য কঠিন মোমটা এর মধ্যে ডুবে যাচ্ছে। যখন আমরা বরফ নিচ্ছি, বরফের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে বরফটা এখানে ভাসছে, তার মানে বরফের ঘনত্ব কম। ঘনত্ব কম মানে কি, আয়তন বেড়ে গেছে। এইটা যদি এই ঘনত্ব কমে যাওয়া মানে হচ্ছে এইটা বৃদ্ধি পাওয়া। তার মানে আমরা বুঝতে পারছি যে যখন আমরা বরফ নিচ্ছি, বরফের আয়তনটা, ঘনত্বটা কম মানে আয়তনটা বেশি। তাহলে বরফটাকে যদি তুমি জলের মধ্যে দাও তাহলে জলের উপরে ভাসে। এর থেকে আমরা বুঝতে পারি যে বরফ জলের মধ্যে দিলে, মানে জলে পরিণত হলে বা জল বরফে পরিণত হলে, এটা আরও ভালো এইভাবে বোঝা যায়, আয়তন বৃদ্ধি পায়। যেহেতু আয়তন বৃদ্ধি পায় তাই ঘনত্ব বরফের কমে যায়। তাহলে যে সমস্ত কঠিন পদার্থ তাদের গলালে আয়তন বৃদ্ধি পায় তাদের ঘনত্ব কমে। আয়তন এটা বেড়ে যাওয়া মানে এটা কমে যাওয়া। তাহলে যে সমস্ত তরল পদার্থকে জমালে তাদের কঠিন অবস্থায় আয়তন বেড়ে যায়, তাদের ঘনত্ব কমে যায়। আর যে সমস্ত কঠিন পদার্থকে গলালে তার আয়তন বেড়ে যায়, তার ঘনত্ব কমে যাবে। সে তখন কঠিন মোম, তরল মোমের যেহেতু ঘনত্ব কম, সেজন্য কঠিন মোমটার মধ্যে ডুবে যাচ্ছে। তাহলে এবার এর থেকে এই যে আমাদের কোনো পদার্থের মধ্যে যদি আমরা এইভাবে তার গলনে তার আয়তন বৃদ্ধি বা হ্রাস পায়, তাহলে এতে আমাদের কী সুবিধা হয়। যেরকম ধরো জল, আমরা দেখলাম যে জল যখন বরফে পরিণত হচ্ছে জলের আয়তন বাড়ে। মোম যখন তরল মোমে পরিণত হচ্ছে তখন মোমের আয়তন কমে। আয়তন কমলেই ঘনত্ব বাড়বে, মনে রাখবে। আর ঘনত্ব বাড়লেই ডুবে যাবে। আর আয়তন বাড়লেই ঘনত্ব কমবে, আর ঘনত্ব কমলেই ভেসে থাকবে। ওই জন্য বরফ ভেসে আছে। এতে আমাদের সুবিধা হয় কি, আমরা অনেক সময় দেখেছি যে কোনো শীতপ্রধান দেশ আছে, যে দেশে প্রচণ্ড ঠান্ডা, সেখানে যে মোটর গাড়ির যে আছে প্রাইভেট কারটার, তার যে রেডিয়েটার থাকে, রেডিয়েটারের মধ্যে যে জল যে থাকে সেই জলটা বরফে পরিণত হয়। এখন বরফে পরিণত হলে, জল যখন বরফে পরিণত হচ্ছে, আমরা কি বলছি যে জল বরফে পরিণত হলে তার আয়তন বেড়ে যায়। তাহলে জল ছিল যেটুকু ওই পাত্রটার মধ্যে, রেডিয়েটারের মধ্যে, যখন বরফ হয়েছে, যেহেতু আয়তন বেড়ে গেছে, তখন সেক্ষেত্রে ওই ইয়েটার মধ্যে, পাত্রটার মধ্যে আর বরফটা ধরছে না, তখন ওই রেডিয়েটারটা ফেটে যেতে পারে। এই জন্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শীতপ্রধান দেশে যে জল যায় যে পাইপে, সেই পাইপগুলোও কখনো কখনো শীতকালে ফেটে যায়। কারণ ওর মধ্যে দিয়ে যে জল যায় সেটা জমে যখন বরফে পরিণত হয়, বরফের যেহেতু আয়তন বেশি, তাই ওই পাইপের আয়তনটা তো সরু, সেই জন্য চাপ দিয়ে পাইপটাকে ফাটিয়ে দেয়। তাহলে আমরা বুঝতে পারছি এইখান থেকে যে বরফের ঘনত্ব জলের তুলনায় কম, সেই জন্য জলের উপরে বরফ ভেসে থাকতে পারে। তার মানে আমরা যখন একটা দেখি সমুদ্রের মধ্যে কোথাও ঠান্ডার জায়গায় বরফ জমে আছে জলের উপরে, জানবে উপরে বরফ থাকলেও, বরফ যেহেতু হালকা হয়ে গেছে, ঘনত্ব কম, তাই বরফ উপরে থাকলেও নিচে কিন্তু জলই আছে। তাই জলজ প্রাণীগুলো নিচে ওই জলের মধ্যে বেঁচে থাকতে পারে। আবার ধরো তুমি দেখছো যে এই একই রকম জিনিস কাজে লাগিয়ে তোমার বাড়িতে অনেক, তুমি দেখবে যে ছাঁচে ঢালা ধাতুর মূর্তি আছে। তাহলে কোন ধরনের পদার্থ দিয়ে তুমি এই রকম ছাঁচে ঢালা মূর্তি বানাতে পারবে? যে সমস্ত কঠিন পদার্থ তুমি যদি নাও, যেরকম পিতল হতে পারে, সীসা হতে পারে, যেরকম কঠিন ঢালাই লোহা হতে পারে, যেগুলো যখন তুমি তরল থেকে কঠিনতে পরিণত করবে তখন তার আয়তন বেড়ে যাবে। আয়তন বেড়ে গেলে তারা কিন্তু ওই যে তুমি যে বাড়িতে যে ধাতুর মূর্তি তৈরি করছো, সেই মূর্তিটা খুব সুন্দরভাবে তৈরি হতে পারে। মানে ব্যাপারটা এরকম বোঝো, ধরো এটা একটা ছাঁচ আছে, এটা একটা ছাঁচ আছে, এই ছাঁচের মধ্যে তুমি তরলটা রাখলে, পিতল দিলে, হয়তো এইটুকু দিলে, এটা হচ্ছে তরল অবস্থায় আছে। এবার জমতে দিলে, যেই জমবে এর আয়তন বেড়ে যাচ্ছে, তাহলে ও কী হবে, এই জায়গাটা পুরো নিয়ে নেবে। তাহলে এই যে ছাঁচটা তুমি যেটুকু ফাঁকা রেখেছিলে, একটুও ফাঁকা থাকবে না, ওর আয়তন যেহেতু বেড়ে যাচ্ছে, পুরো ছাঁচটা সুন্দর একটা ছাঁচের তুমি মূর্তি পেয়ে যাবে। সেই জন্য খেয়াল রাখবে যে যে সমস্ত পদার্থ
তরল থেকে কঠিনে পরিণত হওয়ার সময় আয়তন তাদের বেড়ে যায়, তাদের দিয়েই আমরা যে ধাতুর তৈরি ছাঁচের মূর্তি সেগুলো তৈরি করি। একই রকমভাবে তুমি বলতে পারো যে বরফ ঢাকা একটা রাস্তার উপর দিয়ে যখন মোটর গাড়ি চলে তখন দেখা যায় যে ওই মোটর গাড়ির যে টায়ার তার ফাঁকে ফাঁকে বরফ জমে থাকে। তার কারণ হচ্ছে, এটা অবশ্য আমরা পরে আবার আসবো ডিটেলসে, এখানে এই মুহূর্তে এতটা না জানলেও হবে। অনেক সময় পাহাড়ের তুমি দেখবে যে পাহাড়ের যে পাথর আছে, পাথরের মাঝখানে যে গ্যাপ আছে, ফাঁকা আছে, সেই সব জায়গায় যে জল জমে, সেই জল জমে যখন বরফ তৈরি হয়, বরফ তৈরি হলে আয়তন বেড়ে যায়, আয়তন বেড়ে গেলে পাথরে চাপ দেয়, পাথর ফেটে যায়। এই কারণেই পাহাড়ে ধস নামে। তাহলে অনেক সময় প্রশ্ন তোমাকে করতে পারে যে পাহাড়ের গায়ে পাহাড় থেকে ধস নামে কেন? তাহলে তোমার উত্তর হবে কি, তোমাদের পাহাড়ের গায়ে যে ফাটল আছে সেখানে যদি জল জমে যদি প্রচণ্ড ঠান্ডায় বরফে পরিণত হয় তাহলে আয়তন বেড়ে যাবে। আয়তন বেড়ে গেলে পাথরে প্রচণ্ড বল প্রয়োগ করে পাথরকে ফাটিয়ে দেবে এবং ধস নেমে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রথমে আয়তনের সাথে কোনো পদার্থের গলানোর কি পরিণতি হতে পারে। তাহলে আমরা দুটো জিনিস পেলাম। এক, কোনো পদার্থ তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায়। এরকম কিছু পদার্থ আছে, যেরকম জল, পিতল, এগুলো এর মধ্যে পড়ে, যেগুলোকে তুমি যদি তরল থেকে কঠিন করো তাহলে দেখা যাবে যে এদের আয়তনটা বেড়ে যাচ্ছে। আবার কোনো তরল পদার্থ আছে আয়তন হ্রাস পায়। এরকমও উদাহরণ আছে, যেরকম মোম আছে, তরল মোমকে তুমি যদি কঠিন করো তাহলে ওর আয়তন কমে যাবে। তাহলে এরকম পদার্থও আছে, কোনো পদার্থ যেগুলোর তরল থেকে কঠিনে পরিণত হলে তাদের আয়তন হ্রাস পায়। তো সেরকম যেরকম আমাদের চোখের সামনে সবথেকে কাছে আমরা যেটা দেখতে পাই সেরকম পদার্থ কি আছে? মোমকে তুমি যদি একটা মোম নাও, গলিত মোম, তাকে যদি কঠিন করো তাহলে দেখা যাবে যে সেই মোমটার আয়তন কমে গেছে। তাহলে দু ধরনের জিনিসই হতে পারে। কিছু পদার্থ আছে যেগুলোকে তুমি যদি তরল থেকে কঠিনে পরিণত করো তাদের আয়তন বেড়ে যায়, আর কিছু পদার্থ আছে তাদের যদি তুমি তরল থেকে কঠিনে পরিণত করো তাহলে তাদের আয়তন হ্রাস পায়। এবার হচ্ছে গলনাঙ্কের উপর, মানে কিসের উপরে গলনাঙ্ক নির্ভর করে। গলনাঙ্ক কিভাবে বদলায়, অর্থাৎ কি হলে একটা পদার্থের গলনাঙ্ক পরিবর্তন হবে। দেখা গেছে যে দুটো পদার্থকে নিয়ে তুমি যদি দুটো বরফকে নিয়ে তুমি যদি চাপ দাও তাহলে টুকরো বরফ দুটো জমে যায়। তুমি দুই হাতে দুটো বরফ নিয়ে যদি জোরে চাপ দাও দু টুকরো বরফকে নিয়ে, তাহলে তুমি যখন হাত চাপ ছেড়ে দেবে দেখবে বরফ দুটো জুড়ে গেছে। তাহলে এরকম কিছু পদার্থ থাকে যাদের চাপ দিলে তাদের গলনাঙ্ক কমে যায়। আবার এরকম কিছু পদার্থ থাকে যাদের বাইরে থেকে চাপ প্রয়োগ করলে তাদের গলনাঙ্ক বেড়ে যায়। তাই কোনো পদার্থের গলনাঙ্ক যখন উল্লেখ করতে হয় তখন অবশ্যই চাপ উল্লেখ করতে হবে। খেয়াল থাকে যেন। কেন? তুমি বুঝলে যে চাপ যদি পরিবর্তন করি তাহলে গলনাঙ্ক পরিবর্তন হয়। তাহলে তুমি যখন গলনাঙ্ক বলবে তখন তোমাকে কিন্তু বলে দিতে হবে যে এই চাপে এই পদার্থটার গলনাঙ্ক এত।
কারণ চাপ পরিবর্তন করলে গলনাঙ্ক পরিবর্তিত হয়। এবার কাদের চাপ পরিবর্তন করলে কীরকমভাবে গলনাঙ্ক পরিবর্তিত হয়? সোজা নিয়ম। 1 নম্বর, যেসব কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ায় বা তরলে পরিণত হওয়ার সময় আয়তন বাড়ে, যেমন মোম, তামা, সোনা, রূপা ইত্যাদি। তাহলে যেসব কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাদের আয়তন বাড়ে, তাদের ক্ষেত্রে খেয়াল রাখবে চাপ বাড়ালে তাদের গলনাঙ্ক বেড়ে যায়। তাহলে তুমি এখান থেকে মনে রাখার নিয়ম কি? চাপ বাড়ালে গলনাঙ্ক বাড়ে, যাদের আয়তন বাড়ে। তাহলে যে সমস্ত কঠিন পদার্থ তাদের তরল যদি কঠিন থেকে তরলে পরিণত করো, তার যদি আয়তন বৃদ্ধি পায় তাহলে তুমি চাপ বাড়ালে তার গলনাঙ্ক বেড়ে যাবে। 2 নম্বর কী হতে পারে? যেসব কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাদের আয়তন কমে যায়, যেমন সবথেকে আমাদের কাছের জিনিস যেরকম বরফ, পিতল, ঢালাই লোহা, বিসমাথ, এগুলোকে তুমি যদি এইসব কঠিন পদার্থগুলোকে, বরফ একটা কঠিন পদার্থকে যদি জলে পরিণত করো তাহলে আয়তন কমে যাবে। তাহলে এইসব পদার্থ, যেসব পদার্থের যদি কঠিন থেকে তরলে পরিণত হওয়ার সময় আয়তন কমে যায়, তাদের ক্ষেত্রে তুমি বলতে পারো যে এদের ক্ষেত্রে চাপ যদি বাড়াও, চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক, উপরে লিখে দিচ্ছি, এটা মুছে দিলাম, এদের ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে এদের গলনাঙ্ক সবসময় কমে যাবে। এইটুকু পর্যন্ত আমরা আজকে রাখছি। এই যে এই একটা পদার্থ, কঠিন পদার্থ যখন তরলে পরিণত হয় তাহলে তার প্রথম প্রভাব হচ্ছে চাপের প্রভাবের মধ্যে থাকে। তাহলে চাপের প্রভাবও আবার 2 রকম হবে। যে কঠিন পদার্থ তরলে পরিণত হলে আয়তন বেড়ে যায়, তাদের চাপ বৃদ্ধি করলে বা চাপ বাড়ালে তাদের গলনাঙ্ক বেড়ে যায়, ফলে পুরোটাই সব বৃদ্ধি পাবে এটার ক্ষেত্রে। আর যেসব কঠিন পদার্থকে তরলে পরিণত করলে আয়তন কমে যায়, তাদের চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক কমে যায়। তাহলে তোমার মনে রাখতে হবে, যাদের আয়তন কমে তাদের চাপ বাড়ালে গলনাঙ্ক কমে, যাদের আয়তন বাড়ে তাদের চাপ বাড়ালে গলনাঙ্ক বাড়ে। তাহলে এইটুকুই আজকে আমাদের রইল।